দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজন ফয়েজ। ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ওসমান হাদির মৃত্যুর পর, তার হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের রাজনীতি কিন্তু ঠিক আগের অবস্থায় নেই। একই সঙ্গে নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে চলে এসেছে, সহিংস রাজনীতির আমরা দেখলাম। এবং এরপরে নির্বাচন নিয়ে এক ধরনের প্রশ্ন আছে যে নির্বাচনে প্রচারণার সময় যারা প্রার্থী আছেন তারা কতটা নিরাপদ থাকবেন। তারপরে সারা বাংলাদেশে যেটি ঘটেছে, সেই ঘটনার পরে আসলে সব কিছু রাজনীতি, নিরাপত্তা সব কিছু মিলেই যেন এক ধরনের ধোঁয়াশা কাজ করছে সবার মধ্যেই। সংশয়, সাধারণ মানুষের মধ্যে তো সংশয় আছে। রাজনীতিবিদরাও যখন কথা বলছেন, কেউ কিন্তু একদম স্পষ্ট করে একদম বলতে পারছেন না যে সামনে নির্বাচনটা একদম শান্তিপূর্ণভাবে হবে। সবাই যেন নির্বাচন হবে কি না, নির্বাচনের সহিংসতা নিয়ে এক ধরনের সন্দেহ প্রকাশ করছেন। এই বিষয়গুলো আসলে আমরা কাজ করবো। আসলে দেশ কোন পথে যাচ্ছে, আমাদের বিষয়টি এইরকম। দুজন আলোচক আছেন আমাদের সাথে। এর মধ্যে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন চর্চা.com-এর সম্পাদক সৌরভ হাসান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। আমরা তার জন্য অপেক্ষায় আছি। সৌরভ হাসান, শুরুতে যেমনটা বলছিলাম যে ওসমান হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতি ঠিক আগের মতো নাই। ঠিক আগে যেমনটি ছিল, নির্বাচনের দিকে যাচ্ছিল, যতই এক ধরনের পরস্পর বিরোধী বক্তব্য ছিল, কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছিল। তারপরে কেমন যেন একটু অবস্থা। আমি তো যদি বলি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করবেন এখন যদি না, আপনি যে বক্তব্য দিয়ে শুরু করেছেন সেটার সূত্র ধরে বলতে হয় 9/11-এর পর, যুক্তরাষ্ট্রের যে টুইন টাওয়ার ভাঙার পর সেখানকার রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন যে টুইন টাওয়ার ভাঙার আগের বিশ্ব আর পরের বিশ্ব এক হবে না। তখন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বা তাকে হত্যার পর বাংলাদেশের রাজনীতি আগের অবস্থানে থাকবে কি না সেই প্রশ্ন সামনে এসেছে। কারণ তফসিল ঘোষণার পর এক ধরনের উদ্দীপনা ছিল জনগণের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেই উদ্দীপনাটা কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা, শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনা, এবং এত কাছ থেকে মানে অব্যর্থ লক্ষ্য। আর তারপরও আশা ছিল যে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল উন্নত চিকিৎসার জন্য, ফিরে আসবেন। তা তিনি ফিরে আসেননি। সেখানেই তার মৃত্যু সংবাদ আমরা পাই। এরপর পরিস্থিতি কিন্তু ওখানেই থেমে থাকেনি। তারপর আমরা দেখলাম যে স্বাভাবিকভাবে একটা তাৎক্ষণিক বিক্ষোভ, প্রতিবাদ সেটি হতেই পারে, হয়েছেও। কিন্তু এরপর প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং উদীচী অফিসে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, মানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। ডেইলি স্টার অফিস তো পুরোটাই পুড়িয়ে দিয়েছে। প্রথম আলোর একটি ভবন একেবারে ভস্মীভূত। ছায়ানট হয়তো অতটা না, কিন্তু পুরোটা পড়েনি। উদীচী কার্যালয় কিন্তু একেবারে ভস্মীভূত। তা এই যে মানে নৃশংসতা, মানে এই হত্যার সঙ্গে এই ঘটনাগুলো কিন্তু মেলে না। কারণ ইনকলাব মঞ্চের যে এখন যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে এই ঘটনার ইনকলাব মঞ্চের কেউ করে। এনসিপির নেতারা তারা শাহবাগে প্রতিবাদ করেছেন হাদি হত্যার। তারা বলছেন যে এটি ঘৃণ্য, এবং তারাও নিন্দা করেছেন। প্রথম আলো, ডেইলি স্টার এবং এই যে সহিংসতার ঘটনা, আগুন দেওয়ার ঘটনা, বিএনপি, জামাত ইসলামী সহ সব দল। তাহলে ঘটনা ঘটালো কারা অগ্নিসংযোগ করলো? যখন ক্ষুব্ধ যারা ইনকলাব মঞ্চের, তারা বলছে যে তাদেরকেও এর সাথে জড়িত নয়। এবং দেখুন, সম্পাদক পরিষদের সভাপতি, নিউজ সম্পাদক, তিনি সাংবাদিক, ডেইলি স্টারের সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন এবং তারা ভয়ে আশ্রয় নিয়েছেন ছাদে। এই খবর পেয়ে এবং ডেইলি স্টারে আগুন লাগার খবর পেয়ে তিনি গিয়েছেন সেখানে, তিনিও নাজেহাল হয়েছেন।
এবং তাকেও আওয়ামী লীগের দালাল হিসেবে গালাগাল করা হয়েছে এবং শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। মানে কী ধরনের জঘন্য কাজ, কারা করেছে এটা? নুরুল কবিরকে যারা জানেন তারা তার রাজনৈতিক মত পথ বা তাদের গত 17 বছরের ভূমিকায় আওয়ামী লীগের দোসর বা দালাল বলার কোনো সুযোগ নেই। বরং তিনি অন্যেরা যখন কথা বলেনি তিনি কিন্তু সোচ্চারভাবে কথা বলছেন, এমনকি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও। তা এই প্রশ্নটা হলো যে প্রথম হাদিকে সরকার রক্ষা করতে পারলো না, প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব কিন্তু সরকারের। দ্বিতীয়ত হাদিকে কে হত্যা করলো এখনও শনাক্ত হয়নি। প্রধান সন্দেহভাজন বলা হয় কোথায় আছে আমরা জানি না, বলা হয় যে ভারতে পালিয়ে যেতে পারে। কিভাবে পালালো? তাই এটি একটি বড় প্রশ্ন। আজকে সরকারের পক্ষ থেকে যে ব্রিফিংটা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, সেখানে বলা হচ্ছে যে সে ভারতে চলে গেছে এমন কোনো তথ্য সরকারের কাছে নাই। না, তথ্য নেই। তাহলে বাংলাদেশে নেই এই তথ্য কি আছে তাদের কাছে? তাও তো নেই। তাহলে বাংলাদেশে আজ থাকলে কোথায় আছে, কার আশ্রয়ে আছে? আর এই ব্যক্তি কিভাবে জামিন পেলেন? আমরা তো দেখি যে রাজনীতিক, সাংবাদিক অনেকেই 5 আগস্টের পর যারা গ্রেপ্তার হয়েছেন অনেকেই জামিন পাননি। এমনকি খুব অসুস্থ ব্যক্তি, ক্যান্সার আক্রান্ত ব্যক্তিও কিন্তু জামিন পাননি। কিন্তু সশস্ত্র মানে অস্ত্রসহ ধরা পড়ার পর কীভাবে জামিন পেলেন, এই প্রশ্ন আসছে। আর হলো সার্বিকভাবে যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা আবেগঘন ভাষায় হাদির পাশে থাকার কথা বলছেন, তার আদর্শ সমুন্নত রাখার কথা বলেছেন, তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার কথা বলেছেন। কিন্তু তার হত্যাকারীদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনা বা তাদের খুঁজে বের করার এই অঙ্গীকার কিন্তু আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না। সুতরাং এটি একটি প্রশ্ন যে কেন সরকার এখনও কোনো সূত্র বের করতে পারেনি যে কারা হত্যা করেছে। আর পরবর্তীকালে বিএনপি কি বলে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট সে যারা আগুন দিল, একই সঙ্গে আরও দুটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে ময়মনসিংহে একজন শ্রমিক, তাকে অপবাদ দিয়ে, তার নামে ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে, এবং এই অভিযোগ থাকলে যে কোনো আইনের সুপর্দ করা হবে, সেটা না করে এক ধরনের সংঘবদ্ধ মানে একটি সংঘবদ্ধ গোষ্ঠীর কাছে তাকে দেওয়া হয়েছে এবং তাকে হত্যা করে তাকে পুড়িয়ে দিয়েছে। আরেকটি হচ্ছে নোয়াখালীতে একটি শিশুর বিএনপি নেতার বাড়িতে বাইরে থেকে তালা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এরকম যে রোমহর্ষক ঘটনাগুলো ঘটছে, এটা তো জনমনে আতঙ্ক তৈরি করছে। আর নির্বাচন তো আতঙ্কগ্রস্ত অবস্থায় নির্বাচন হতে পারে না, সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সে কারণে যে কোনো মূল্যে সরকারের দায়িত্ব হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করে আনা। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা, অংশীজন অন্যদেরও, আর নাগরিক সমাজেরও সহযোগিতা দরকার। নাগরিক সমাজ এগিয়ে আসছে, তারা একই সঙ্গে হাদি হত্যার নিন্দা করেছেন, আবার প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং উদীচী হামলারও প্রতিবাদ করেছেন এবং সরকারকে ব্যবস্থা নেওয়ার কথা। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, স্বাগতম আপনাকে। আমরা কথা বলছিলাম আসলে ওসমান হাদির মৃত্যুর পর রাজনীতিতে আসলে কী পরিবর্তন এসছে বা রাজনীতি আসলে আগের মতো থাকবে কিনা সেই মূল্যায়ন আমি শুনছিলাম। আমি একটু যেহেতু আপনি রাজনীতিবিদ, আপনার কাছে একটু জানতে চাই যে এই হত্যাকাণ্ডের পর রাজনীতিবিদদের রাজনীতিতে এবং রাজনীতিবিদদের মননে আসলে কী পরিবর্তনটা আসলে, আর রাজনীতি কি আসলে আগের মতো তার হত্যাকাণ্ডের আগে যেরকম ছিল সেরকম অবস্থায় আছে? দুঃখিত, আমি একটু দেরি করাতে সাথে আমার বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। না, আগের যেই জায়গাটায় আমরা চিন্তা করেছি যে একটা পরিবর্তন আসে নাই, আগের মতোই আছে আর কি। তো আমরা দেখতেছি আসলে আমরা সবাই কোনো না কোনোভাবে ওসমান হাদির লাশকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছি। এটা সবগুলো রাজনৈতিক দলকেই আমি উল্লেখ করতে চাই আর কি। তো ওসমান হাদি শুধু রাজনৈতিক দল না, মানে আরও কিছু এজেন্ডার মানুষজনকে আমরা দেখলাম ভাঙচুর করতে, অগ্নিসংযোগ করতে, সারা দেশে বিভিন্ন জায়গায় এরকম অনেক কিছুই হয়েছে। তো এটা তো আসলে আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদির তো এরকম স্বপ্ন ছিল না। তো তিনি যে এরকম
স্বপ্ন দেখতেন, যেরকম বাংলাদেশ বিনির্মাণ করার চিন্তা করতেন, সেটা আসলে কতটুকু আমরা সবাই লালন করতে পারছি বা সেটার জন্য কতটুকু আমরা ফাইট করতে পারছি, তার বিচারের জন্য তার যেই জুলাইকে মানে না দেওয়ার যে একটা বদ্ধ পরিকল্পনা, যে জান দিয়ে দিব কিন্তু জুলাই দেব না, সেই জায়গায় আমরা জুলাইকে কতজন ধারণ করতে পারছি, জুলাইয়ের জায়গা থেকে যেই যেই চিন্তার জায়গাগুলো ছিল সেটুকু নিয়ে কতটুকু মানে আমরা সামনের দিকে রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি, সেই জায়গা থেকে জুলাই পরবর্তীতে সময়ে যেরকম মানুষের এক্সপেকটেশন ছিল, যেটা আমরা আশাটা পূরণ করতে ব্যর্থ হয়েছি। এবং ওসমান হাদির এই ঘটনার থ্রুতে হয়তোবা আমরা অনেকে ধারণা করেছিলাম যে একটা গুণগত পার্থক্যের জায়গায় তো তৈরি হবে, বা সেটা হয় নাই, বরঞ্চ আমরা দেখছি যে লাশকে কেন্দ্র করে একটা রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। আমি একটু যদি নিরাপত্তার কথা জানতে চাই, যে এই ঘটনার পরপরই নারায়ণগঞ্জের একজন প্রার্থী বিএনপির একজন মনোনয়ন পেয়েছিলেন, এবং যেটি হচ্ছিল, একজন কথা বলছেন যে বিএনপির মনোনয়ন পর এই মুহূর্তে তাদের দলের কর্মীদের কাছে খুবই লোভনীয়, কারণ তারা এক ধরনের প্রত্যাশা আছেন যে তারা মনে করে জিতবেন। সেখানে নারায়ণগঞ্জ সদরে তিনি সেখানে ঘোষণা করেছেন যে এই ঘটনার পর তার পরিবার থেকে তার নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং তিনি সরে গেছেন, নির্বাচন থেকে সরে গেছেন। আপনারা যে নির্বাচনের মাঠে আছেন, এই নিরাপত্তার বিষয়টি আপনার দেশে কতটা ভাবাচ্ছে এখন? নিরাপত্তা আসলে দেখে না, যেখানে নির্বাচন কমিশন ওসমান হাদির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনার সাথে তুলনা করে, আর সেখানে আসলে বুঝতেই পারছেন যে আমাদের নিরাপত্তার জায়গাটা কতটুকু। আমরা যারা আসলে মাঠে কাজ করছি বা আমাদের নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের শক্তিমত্তা তো বিএনপি বা জামাতের মতো তৃণমূলে তো এরকম নাই। আমাদের সব মানুষগুলো নতুন করে তৈরি হচ্ছে। পুরানো যারা বিভিন্ন রাজনৈতিক দলের চিন্তার মানুষ ছিল, তারা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোকে একটা নতুন ধারাতে আসতেছে, তারা হয়তো আমাদের সাথে কানেক্টেড হচ্ছে, কিন্তু একদম কোর একটা ফ্যান বেস বা কোর একটা কর্মীদের গ্রুপ, এটা তো আমাদের কখনো ছিল না, কারণ স্বাভাবিকভাবে একটা অভ্যুত্থান পরবর্তী সময়ের নতুন গড়া একটা রাজনৈতিক দল। তো সেই জায়গা থেকে আমাদের তো অনেক চ্যালেঞ্জ এমনিতেই ফেস করতে হচ্ছে। তাই কিন্তু তার উপরে আসলে এই 1200-র ওপরে অস্ত্র এখনও যে গভর্নমেন্ট থেকে উদ্ধার করতে পারেনি, প্লাস আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে ফান্ড পাচ্ছে যারা দেশে অবস্থান করছে। শরীফ ওসমান হাদির যেই খুনি ধারণা করা হচ্ছে, তার ব্যাংক অ্যাকাউন্টেও প্রায় মানে অনেক বড় একটা অঙ্কের 100 কোটি টাকার উপর লেনদেনের দেখা যাচ্ছে। তো তাহলে বুঝেন এরকম টার্গেট কিলিং এর জন্য তারা কিন্তু অনেক বড় অঙ্কের টাকা পয়সা দেশে দিচ্ছে। তো তাদের মেইন টার্গেট হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের তরুণ নেতারা বা জুলাই পরবর্তী সময়ে যেই তরুণ যারা সামনের দিকে উঠে এসছে, যারা আসলে চিন্তা দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে অনেকের বড় বড় প্রতিষ্ঠানকে নাড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখছিল, ভারতীয় আধিপত্যবাদের মতো এরকম একটা ব্যাপারটাকে তারা ডিল করা তৈরি করছিল, কালচারালি ফাইট করছিল। তো সেই জায়গা থেকে তো তাদের একটা বড় চিন্তার জায়গা পড়ে গিয়েছিল, এবং সেভাবে কিন্তু তারা এখন ডিজাইন করে টার্গেট কিলিংয়ের মতো চেষ্টা আরও অনেক অংশে করছে। এবং সেক্ষেত্রে আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি। তারপর আমরা মনে করি যে আমাদের দায়িত্ব জনগণের জন্য কাজ করা, সে জায়গা থেকে আমরা আসলে নামছি, প্রতিনিয়ত নামছি। আমাদের চলাফেরাও সাধারণভাবেই হচ্ছে। আমাদের আসলে অনেক বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা নেই, বা সরকার থেকে দিতে চাইলে আমরা নিব না। আমাদের আহ্বায়ক বলেছেন যে আমরা চাই যে বাংলাদেশের আপামর 20 কোটি জনতার নিরাপত্তা আগে নিশ্চিত করবেন, আর তারপর আসলে এই ক্রাইটেরিয়াগুলো, কারণ আমাদের 5-10 জনের নিরাপত্তা দিয়ে তো আসলে সামগ্রিক ওই পরিবর্তনটা হবে না। আমরা যে পরিবর্তনের কথা বলছি, সেখানে আপনি যদি রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেন, তাহলে অটোমেটিকলি আমার নিরাপত্তাও নিশ্চিত হবে। তো আপনি আমাকে আলাদা ভিভিআইপি বা এরকম কিছু ট্রিটমেন্ট দিলেন, সেটার ফলে তো ওই পরিবর্তনের জায়গাটা তৈরি হলো না, বরঞ্চ আমরা আরও পেছনের দিকে চলে যাচ্ছি। তো বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা আসলে ধরেই নিচ্ছে যে তারা ক্ষমতায় চলে আসবে, তো সেখানে একজন নমিনেশন পাওয়া তো মানে একটা ভাগ্যের ব্যাপার তাদের কাছে, এবং একটা আসনকে কেন্দ্র করে আমরা দেখছি 5-10 জনও ফাইট করছে। তো সেখানে নারায়ণগঞ্জের মতো এরকম গুরুত্বপূর্ণ সদর আসনে প্রার্থিতা সরিয়ে নেওয়া বা তার অংশগ্রহণ না করাটা কিন্তু ক্লিয়ার মেসেজ দিয়ে দিচ্ছে যে বিএনপির মতো এরকম শক্তিমত্তার যাদের পেশি শক্তি, মানি পাওয়ার সবই আছে, তাদের এরকম জায়গা থেকে, লিডারশিপের জায়গা থেকে যদি এরকম হয়,
তাহলে আপনি বাকি দলগুলোর সিচুয়েশনটা বোঝেন, মানে এই ক্ষেত্রে বোঝা যাবে যে আসলে মাঠের অবস্থানটা কিরকম বিরাজ এই করছে। নিরাপত্তাহীনতার বা যদি এই পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী কি শুধুমাত্র সরকারকে আপনারা করবেন? না, এ তো আমাদের দায় আছে, শুধুমাত্র সরকার তো না। আমরা যারা ধরেন রাজনৈতিক দলগুলো মনে করছি যে আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে, এটা আছে ওইটা আছে, এরকম করে যারা আসলে আওয়ামী লীগকে যেভাবে কঠোর হস্তে দমন করা উচিত ছিল, কালেকটিভলি সরকার, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তো সে কালেকটিভ ফোর্স তো আমরা কাজ করতে পারিনি, বরঞ্চ যে যার হিস্সা অনুযায়ী কাজ করা শুরু করেছি, যে আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার হচ্ছে যে সচিব লাগবে, আমার ডিসি লাগবে, এসপি লাগবে। তো এগুলোতে আমরা বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এবং এলাকার ধরেন যে আগের যেসব ভাই ব্রাদাররা ছিল, যারা হয়তো বা কোনো না কোনোভাবে বিএনপি বা জামাতকে হয়তো বা একটু কিছু অংশ সুবিধা দিতে পারে, অথবা না দিয়ে থাকলেও এই সময় তাদের থেকে তারা সুবিধা নেওয়ার জন্য তাদের বাড়ি পাহারা দিচ্ছে, তাদের অফিস পাহারা দিচ্ছে, বিনিময়ে হচ্ছে কিছু টাকা পয়সা পাচ্ছে। তো এইভাবে যে সম্পর্কগুলো তারা করে ফেললো এবং ভেবে ফেললো যে আসলে কি আর যায় আসে, এখন তো আমাদের দিন, সামনে আমরা এরকম 15-20 বছর হয়তো বা রাজত্ব করব। কিন্তু এইটাই আসলে সবার কাল হয়ে দাঁড়াবে। হয়তো বা প্রথমে যেই মানুষগুলোকে টার্গেট করবে তারা হয়তো বয়স অনেক তরুণ, যাদের একটা বড় সম্ভাবনা আছে বাংলাদেশের রাজনীতি, যারা অনেক কিছু চিন্তা করে রাজনীতিতে এসছে, কিন্তু এদেরকে, এটা যদি না থাকে, বাংলাদেশের যে ভ্যাকিউমটা তৈরি হবে, সেক্ষেত্রে তাদের যে ভয়ানক পরিণত হবে সেটা তারা বুঝতেও পারছে না। আচ্ছা, সরওয়ার হাসান, একটু অনেকে বলছেন যে আপনি যেটা বললেন যে আসলে ওসমান হাদির যখন মৃত্যুর খবর আসলো, তারপরে যে সহিংস ঘটনা ঘটলো, যে ডেইলি স্টারে হামলা, প্রথম আলোতে হামলা, তারপর যে ঘটনা ঘটেছে, অনেকে বলছেন যে এগুলো আসলে নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া বা এক ধরনের ষড়যন্ত্র, রাজনৈতিক দলগুলোর বাইরে আরেকটা শক্তি এখানে কাজ করছে। আপনার কাছে মানে এই শক্তি আসলে কারা এবং নির্বাচন বানচাল করে আসলে লাভটা কারা? আপনার কোনো বিশ্লেষণ আছে বা আপনার কোনো ইয়ে আছে এটা নিয়ে? সবটা মিলেই একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেটি সাইফুস মুস্তাফিজ যথার্থই বলেছেন যে আমাদের অনৈক্য, যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেই রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, 5 আগস্টের পর তো এই পরিস্থিতি কেউ ভাবতে পারেনি। এবং 5 আগস্ট কেন, তা 25-এর প্রথমার্ধে হোক, আজকে এই ঘটনাটা হলো কেন? দেখুন, নির্বাচনকে সামনে রেখে এক দল আর এক দলের বিরুদ্ধে যে ভাষায় কথা বলছে, মানে সবাই বলছে যে একে অপরকে শত্রু জ্ঞান করছে। তো এটা তো হওয়ার কথা না, কারণ তারা একযোগেই আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তারপর এই অবস্থায় কিন্তু যুগ যুগ ধরে বাংলাদেশের রাজনীতি তো এটাই ভোটের তৈরি হয়। হিসাব নিকাশ এখন হলো, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে সবসময় একটা যুদ্ধ অবস্থা চলে। আর নিরাপত্তার কথা বলছেন, এটি তো সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব তফসিল ঘোষণার পর। এখন নারায়ণগঞ্জের আমি যতটুকু খোঁজ খবর রাখি, এটা স্থানীয় বিষয়। মানে ওখানে বিএনপির নানা ধারা, নানা পক্ষ, সুতরাং যিনি প্রত্যাহারের কথা বলেছেন তিনি সেই তার যে প্রতিপক্ষ, তার যে বাইরে, তার সমর্থকের বাইরে যারা আছেন, তাদের শক্তি হয়তো বেশি, তাদের সাংগঠনিক ক্ষমতা বেশি। এ কারণেই আমার মনে হয়, কারণ এর আগেও কিন্তু কিছু ঘটনা ঘটেছে ওই আসনে। সুতরাং ওইটি দিয়ে কিন্তু সারা দেশের অবস্থা করা যাবে না। এখনও বিএনপির বহু জায়গায় যেখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে বা করা হয়নি, সেখানেও কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার বিষয় আছে, প্রার্থী বদলানোর। আমি একটু কয়েক সেকেন্ড ইন্টারাপ্ট করি। আপনারা বোধহয় এই নিউজটাও দেখেছেন যে বিভিন্ন ইটভাটা বা বিভিন্ন চরাঞ্চলে মানে কিলিং এর জন্য মানে পিস্তল দিয়ে, রাইফেল দিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে বা টার্গেট কিলিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে, এরকম হচ্ছে কিন্তু আছে। আমি বলছি যে নারায়ণগঞ্জের ঘটনাটাই, নির্বাচন যত ঘনিয়ে আসবে, নির্বাচনের জন্য যখন প্রচারণা মানুষ যাবে, তখন এরকম আরো ঘটনা ঘটার আশঙ্কা কিন্তু সবাই করছে। সেটা তো খুবই কি বলে আতঙ্কের বিষয়। যেমন আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যে প্রথম আলো ডেইলি স্টারের আক্রমণের বিষয়ে বলেছেন যে সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল, গোপন রিপোর্ট ছিল, তারপরও কেন সরকার এটা প্রতিরোধ করলো না? এবং দেখুন, এখন প্রথম ঘটনা হলো হাদির নিহত হলেন, তাকে হত্যা করা হলো, মানুষের মনোযোগ ছিল সেখানে। এখন যখন প্রথম আলো, ডেইলি স্টার বা ছায়ানট এবং
উদীচী অফিসে হামলা হলো, আগুন দেওয়া হলো, তখন কিন্তু সেই মানুষের দৃষ্টিটা কিন্তু অন্যদিকে গেল, যে এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি? সম্পর্ক থাকার কথা না। কারণ এই সংশ্লিষ্ট পক্ষ এনসিপি সহ তারা তো, এবং এনসিপির নেতৃবৃন্দ তো ডেইলি স্টার অফিসে গেছে, প্রথম আলো অফিসে গেছেন, সায়নটেও গিয়েছেন, এমনকি উদীচী অফিসেও গিয়েছেন, মানে তারপরে সংহতি জানাতে, সমবেদনা জানাতে। তা যারা এই ঘটনার সাথে জড়িত তারা তো সেটা যাবেন না, তাহলে কারা করলেন? এখন এটা যেটি সাহেব যেটাই বলছেন যে এটা আরেকটি পক্ষ, নিশ্চয়ই কোনো পক্ষ। এই পক্ষটা কারা? সেই সাবেক স্বৈরাচারী সরকারের কেউ, সেই দলের কেউ, অথবা অন্য কোনো পক্ষ, দেশি বিদেশি চক্রান্তের অংশীদার কিনা? আর নির্বাচন বানচালের কথা বলছেন, সরকার না চাইলে নির্বাচন বানচাল হবে না। আচ্ছা, কারণ বাংলাদেশে যে 12টি নির্বাচন হয়েছে, 3-4টি নির্বাচন বাদে সব নির্বাচনই এরকম সংঘাত সহিংসতার মধ্যে হয়েছে, জ্বালাও পোড়াও মধ্যে হয়েছে। তবে সেই নির্বাচন জনরায়ের প্রতিফলন ঘটা কঠিন। এস এম সাইফ মুস্তাফিজ, আমি পরিস্থিতি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একটু আপনার প্রশ্ন করবো। তার আগে একটু জানতে চাই, আমি যেটি সৌরভ ভাইকে প্রশ্নটা করেছিলাম, যে এই যে আমরা বলছি যে তৃতীয় পক্ষ, যে রাজনৈতিক দলগুলো বাইরে একটা পক্ষ পরিস্থিতি অন্যরকম করার চেষ্টা করছে, আপনাদের কাছে মনে হয় কারা এরা, এবং এদের আসলে উদ্দেশ্যটা কি? যেদিন হচ্ছে যে মৃত্যু সংবাদটা আমরা পেলাম, এবং সে সময়ে তো স্বাভাবিকভাবে আমরা সবাই খুবই ইমোশনাল, খুবই আহত অবস্থায়। আমাদের সহযোদ্ধার এই ঘটনা শুনে আমরা কেউই আসলে স্বাভাবিক অবস্থায় থাকতে পারিনি। কিন্তু আমরা এর মধ্যে দেখেছি যে কিছু কিছু মানুষজনের অনেক মনে হয়েছে যে প্রিপেয়ার্ড, বা তাদের কি অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বিভিন্ন ব্যানারে বা এরকম জায়গা থেকে আমরা অনেককেই কার্যক্রম চালাতে দেখেছি। এবং সেই ক্ষেত্রে অনেক দলের অনেকেই এই রকম ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, আমরা নিউজগুলোতে দেখছি। তো আসলে এই ঘটনাকে কেন্দ্র করে আসলে কেউ যদি রাজনীতি করতে চায়, যেটা আমি বললাম, বা শরীফ ওসমান হাদিকে দলীয়করণ করতে চায়, সেটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটবে। এবং মানুষ কিন্তু এখন অনেক স্মার্ট, হয়তোবা ওই সময়ে মানুষ কিছুটা যদি নাও বুঝে থাকে, এখন কিন্তু ঘটনার পরিক্রমে সবাই কিন্তু ডটগুলা কানেক্ট করতে পারবে। এবং শরীফ ওসমান হাদি কিন্তু খুবই মানে কট্টরভাবে সমালোচনা করতো জামাত ইসলামী বাংলাদেশকে, বিএনপিকে, এনসিপিকে। সে আসলে কোনো রাজনৈতিক দলের ব্যানারে নিজের রাজনীতিটা কখনোই করেনি। সে একটা কালচারাল ফাইট করতে চেয়েছেন, এবং সেটার জন্য সে তার লড়াইটা চালিয়ে গেছে। এনসিপির সাথে তার সংযুক্ত যেটুকু ছিল, জাতীয় নাগরিক কমিটিতে সে আমাদের সদস্য ছিলেন, কিন্তু পরবর্তীতে সে আমাদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেনি। এবং তার জায়গা থেকে, তার আইডিওলজিক্যাল জায়গা থেকে সেটা আমরা সম্মান করি। এই জন্য আলাদা করে যে হ্যাঁ উনি কিন্তু আমাদের এটার বাইরে আমাদের চলে যাওয়া উচিত। ওনাকে দলমতের ঊর্ধ্বে রেখে তার যেই বাংলাদেশপন্থী রাজনীতির স্বপ্ন, যেই চিন্তাটা গড়ার, যে চিন্তা ভাঙার থেকে, সেই জায়গাটাতে আমাদের মূলত ফোকাস করা উচিত। আচ্ছা, একটা যদি জানার ইচ্ছা আমি যদি পেয়েছি, যে একটা সময় আমরা দেখলাম যখন ওসমান হাদির গুলিবিদ্ধ হবার পর শাহবাগে যখন প্রতিবাদ চলছিল, একটা সময় এসে এনসিপি থেকে ঘোষণা দেওয়া হলো তারা শাহবাগে থাকবে না, তারা এসে তাদের অফিসের সামনে অবস্থান নেবে। এটি কেন? আপনারা কি বুঝতে পারছিলেন তখন যে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে? দেখেন, ওই যে আমাদের সাংবাদিক বন্ধু জাইমা, উনি হচ্ছে একটা স্ট্যাটাস দিলেন যে আমাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হচ্ছে, বা এরকম দম বন্ধ হয়ে আসছে। দম বন্ধ হয়ে আসছে। তো এটা দেখে তো আমরা তো খুবই সারপ্রাইজড হয়ে গেছি, যে যেখানে আমরা একটা শোকের ভিতরে আছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি খুনিদের কিভাবে বিচারের আওতায় আনা যায়, এবং সেই রোডম্যাপ অনুযায়ী আমাদের আন্দোলনটাকে আমরা সামনের দিকে আগাচ্ছি। কিন্তু হঠাৎ করেই এরকম ঘটনাগুলো তো উদ্দেশ্য প্রণোদিতভাবে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার একটা উদ্দেশ্য মনে হচ্ছিল, এবং ভিন্ন এজেন্ডার জন্য হয়তোবা কেউ কোনো কাজ করছিল। তো সেটা যখন আমরা বুঝতে পারি, আমাদের তখন মনে হয়েছে যে ধরেন এখানে তো আসলে নিজেদের অনেক বড় বড় রাজনৈতিক দল দাবি করা কাউকে আমরা পাই না। আসলে ক্রেডিট নেওয়ার সময়, কথা বলার সময় সব সময় দেখবেন সবার আগে চলে আসে, হ্যাঁ আমি ঘোষণা না দিলে তো হইতো না, জুলাইতে আমরা না থাকলে তো হইতো না, এইটা ওইটা। এখন এটার অভাব নেই, কিন্তু দিন শেষে আপনি দেখবেন যে তরুণ যেই ফেসগুলো আছে, তারা যতটা দায়িত্বশীলতার সাথে সবকিছু হ্যান্ডেল করে। এটার লাস্ট ইনসিডেন্টটা আমি বলবো এরকম, যে আমরা তখন জানতে পারি যখন এই জাইমাপার কথা, তখন আমরা গাড়ি নিয়ে এখানে সামান্তা শারমিন, নাহিদা সরণ নিভা, মনিরা শারমিন, আমি সহ আমরা একটা গাড়িতে করে দ্রুত অফিসের দিকে যাই। এবং আমাদের নারী নেতৃত্বরা তখন হচ্ছে যে ডেইলি স্টারে ওনারা যান, এবং সেখানে 2 দফায় চেষ্টা করে তাদেরকে বের করার, কিন্তু সেখানের সিচুয়েশন এরকম ছিল না। কারণ
রাষ্ট্রের যেই বাহিনী যারা ছিলেন, পুলিশ, আর্মি বা যারা ছিলেন, তারা সেভাবে আসলে হ্যান্ডেল করতে পারছিলেন বা চাচ্ছিলেন কিনা আমি জানি না। তো এর পরবর্তীতে নাহিদ, আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক 2 উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ, ওনারা আসলে এসে এবং আরও আমাদের দলের কিছু নেতাকর্মীরা এসে পরিস্থিতির ভেতর থেকে তাদেরকে উদ্ধার করে এবং সে জায়গাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো এই যে এই ঘটনাগুলো হয়তো বা অনেকেই সামনে আনে না বা বলে না, যেটা হয়তো ঘটনার পেছনেই থেকে যায়। এই ন্যারেটিভ বা এই জায়গাগুলো আসলে আমরা যে মানে করার জন্য লড়াইটা করছি, ভাঙার বিপক্ষে আমরা, হয়তো হতে পারে আপনি আমার একদমই ভিন্ন মতের। তবে একটা ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে চাই না যে আওয়ামী লীগের কোনো কিছুর সাথে আমি একমত পোষণ করি না, বা আসলে সেই তর্কে আমি যেতে চাই না, কারণ এটা এস্টাবলিশড যে তারা খুনি, তারা গণহত্যা করেছে। তারা জুলাই গণ অভ্যুত্থানেই শুধু না, বিগত 17 বছর ধরে তাদের যে গুম খুনের সিলসিলা, সেটার সাথে আসলে আর তর্ক যুক্তি চলে না। কিন্তু এছাড়া অন্য যে কোনো ভিন্ন মত, যে কোনো আইডিওলজিক্যাল জায়গা থেকে ডিবেট করা বলেন, আলাপ চালিয়ে যাওয়া বলেন, সে জায়গা থেকে লড়াই চলবে। আমি আমার চিন্তা দিয়ে, যুক্তি দিয়ে আপনার সাথে লড়াই করব। আপনার একটা প্রতিষ্ঠানের বিপক্ষে আমি আরও 2টা প্রতিষ্ঠান করার লড়াই করব, যাতে করে এই কম্পিটিশনটা চলে। কিন্তু আপনাকে আমি ভেঙে ফেলে, মেরে ফেলে আমার সেই জায়গাটা তো আসলে স্ট্যাবলিশ হবে না, বরঞ্চ আপনার ওই চিন্তাটা আরো বড় আকার ধারণ করবে। অনেকেই হয়তো এমন এসে বিশ্বাস করে না বলে আমরা এই ধরনের সহিংসতা দেখতে পাচ্ছি। আমরা সৌরভ হাসান, আপনাকে কিছু জানতে চাইব, যেটা বলছিলেন নির্বাচন কমিশন বলছে যে যদি নির্বাচনের পরিস্থিতি কোনোভাবে নষ্ট করার চেষ্টা করা হয় তাহলে তারা হার্ডলাইনে যাবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হবার নির্দেশনা দেওয়া হয়েছে। এটাতে আসলে আপনি সাংবাদিক হিসেবে কতটা আশ্বস্ত পরিস্থিতি ঠিক হয়ে যাবে? হ্যাঁ, এটা তো একটা মুখস্থ কথা যে ছাড় দেওয়া হবে না, কঠোর হব এবং কি বলে দেখে নেব। কথা হচ্ছে যে এটা তো যুদ্ধক্ষেত্র না, এটা নির্বাচনে হচ্ছে প্রধান নিয়ামক শক্তি হচ্ছে জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারে, এই পরিবেশটা তৈরির দায়িত্ব সরকারের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, প্রতিযোগী রাজনৈতিক দলের। নির্বাচন বিরোধী যদি কোনো শক্তি থাকে তাদের ওই শক্তিকেও কিন্তু সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। এখন যদি নিজেদের মধ্যে, যেটি সাহেব বললেন, নিজেদের মধ্যে যদি ভাগাভাগি হয় এবং ওই হিসাব থাকে যে কার কাছ থেকে ভোট বেশি পাওয়া যাবে, কোথায় নীরব থাকলে ভোট বেশি হবে, কোথায় সরব থাকলে ভোট বেশি হবে, তখন তো একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে, যেটি এখন হচ্ছে। প্রধান নির্বাচন কমিশন ওই কথাটি যদি যেটি তার বক্তব্যটাও কিন্তু একটা মানে একটা বিস্ফোরণ তৈরি করেছে, যে ক্ষোভটার বাড়িয়ে দিয়েছে। তিনি বলেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। তিনি যদি এটি জনগণকে আশ্বস্ত করার জন্য বলে থাকেন, সেটা একটা, যে জনগণ যাতে ভীত সন্ত্রস্ত না হয়। কিন্তু একজন প্রার্থীর হত্যার ঘটনা বা বিদ্ধ হওয়ার ঘটনা বিচ্ছিন্ন বললে কি মানুষের মধ্যে আতঙ্কটা তো বেড়ে যায়। বা এটি আজকে ঢাকা 8-এ বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কালকে নোয়াখালীতে হবে, পরশু ময়মনসিংহে হবে, এরা পরদিন ভোলায় হবে, তাহলে তার বিচ্ছিন্ন থাকলো না। একটা হচ্ছে যে কোনো রকম এই যে সরকারের সমন্বয়ের অভাব আছে, নির্বাচন কমিশনের সাথে সরকারের সমন্বয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে, জনপ্রশাসনের সঙ্গেও এক ধরনের লটারি দিয়ে এক ধরনের সরকার আপস সফা করেছে, যে বিতর্ক এড়িয়েছে, যে কাকে কোথায় দিবে না, ওভাবে না দিয়ে কেউ যাতে না বলতে পারে অমুকের লোক, এটি ভালো। কিন্তু সরকারের মধ্যে একটা আছে যে চাপ দেয় তার কথা শোনে, যে চাপ দিতে পারে না তার কথা শোনে না। না হলে দেখুন এই যে 2টি প্রতিষ্ঠান বা 4টি প্রতিষ্ঠান, এটি আগুন যখন দিয়েছে সন্ত্রাসীরা, তখনই কিন্তু তারা সেখানে যারা ছিলেন সাংবাদিক, সম্পাদক, তারা সাহায্য চেয়েছে সরকারের। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথাটি বলছেন, এতদিন তার বক্তৃতা বিবৃতি নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনায় তার বিবৃতিটি খুবই কি বলে, আমি বলবো যে খুব সততার সঙ্গে দিয়েছে, এবং তিনি অসহায়ত্ব প্রকাশ করেছেন যে আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি। এই যে কাজ না হওয়া, সরকারের নিষ্ক্রিয়তা, এখন যে কারণে বলতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তো বলেছেন যে গোয়েন্দা রিপোর্ট ছিল,
এখন সরকারকে বলতে হবে। আরেকটি ঘটনা যে আজকে যেটাই করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আজকে প্রেস কনফারেন্স করবেন সন্ধ্যায়, তিনি করলেন না। তিনি না করে এটি কি বলে অতিরিক্ত আইজিপি লেভেলের একজন। তো এটি যে পরিস্থিতি এখন, এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা কেন, আমি তো মনে করি প্রধান উপদেষ্টার জনগণের সামনে আসা উচিত। জনগণের সামনে বক্তৃতা দেওয়া, ভাষণ দেওয়া এক, আর মুখোমুখি হওয়া কিন্তু অন্য। মুস্তাফিজ, আমি একটু জানতে চাই যে রাজনীতির মাঠে যদি বলি যে এখন যে ধরনের আস্থার সংকট চলতেছে, সেখানে আসলে নির্বাচনের গ্রহণযোগ্য নির্বাচন, একটা ফেয়ার ইলেকশনের যে প্রত্যাশা আমরা করছি, সেটা কতটা সম্ভব আপনার মনে হয়? সেটা নিয়ে আসলে চিন্তার যথেষ্ট কারণ আছে। আমি একটা আমার ব্যক্তিগত ঘটনা একটু বলতে চাই যে সাংবাদিক দম্পতি সাগর রুনি, তাদের যে একটা ইনসিডেন্ট ঘটলো, সেটা তো আসলে আমাদের সবার মনে একটা বড় দাগ কেটে আছে। আমি ছোট থেকেই এই বিষয়টা নিয়ে দেখতাম, শুনতাম এবং অপেক্ষা করতাম যে হয়তো একদিন বিচার হবে। সেটা কিন্তু এখনো হয়নি। তাদের যে সন্তান মেঘ, তার সাথে আমার ফেসবুকে আমি কানেক্টেড। তো সে সামাও হয়তো আমার কথাবার্তা শুনে, দেখে, হয়তো আমাকে পছন্দ করে। তো হাদির এই ঘটনার পরে সে আমাকে একটা ভয়েস মেসেজ দিয়েছে এবং সে সেখানে বলেছে যে সাইব ভাইয়া, আমার খুব পছন্দের মানুষ হাদি ভাই এবং তুমি, এবং হাদি ভাইয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, তুমি প্লিজ সাবধানে থাকো। তো একটু প্রসঙ্গটা দেখেন যে মেঘ এরকম একজনের সন্তান, যেই সাগর রুনি বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক ছিলেন এবং কি কারণে তারা মারা গেলেন, এরকম খুন হলো, সেটা এখনও বের করতে পারেনি রাষ্ট্র। এবং সেই বিচারহীনতার সংস্কৃতি সে দেখে দেখে বড় হলো এবং সে কিন্তু খুব ট্যালেন্টেড একটা ছেলে এবং জুলাই গণঅভ্যুত্থানেও তার সক্রিয় একটা ভূমিকা ছিল। সেই জায়গা থেকে কিন্তু সে প্রতিবাদটা করেছে এবং তার মধ্যে এটা মোটামুটি স্থায়ী হয়ে গিয়েছে যে হয়তো হাদির হত্যার বিচারটাও আমরা পাবো না, কারণ পেলে আসলে মোটামুটি 7 দিনের ওপরে চলে গেছে। এখনও আসলে রাষ্ট্র থেকে কোনো রকম নিরাপত্তা নিশ্চয়তা বা কি হবে সেটা কিন্তু বলতে পারেনি। তো মেঘের এই কথাটা শুনে আমার বুকের ভিতরে খুবই হাহাকার করছিল যে রাষ্ট্রের জায়গা থেকে 5 তারিখের পরবর্তী সময়ে যেভাবে আমরা চিন্তা করেছিলাম বাংলাদেশের বিচার বিভাগ, আইন বিভাগ যেভাবে সক্রিয় ভূমিকায় ফিরে আসবে, যেখানে আমরা আবার আশ্বাস পাবো, ভরসা পাবো যে বাংলাদেশে কোনো মানুষের জানমালের নিরাপত্তার হুমকি হবে না, যদি হয়েও থাকে আমরা অ্যাটলিস্ট বিচারটা দেখতে পাবো। তো সেই জায়গা থেকে মেঘের ঘটনার সাথে কানেক্ট করে আমি বলতে পারি যে হয়তো হাদির যে সন্তান, সে হয়তো বা আবার 15 বছর পর বা 20 বছর পর কাউকে হয়তো এই মেসেজটা ফরওয়ার্ড করবে, কিন্তু আমরা চাই যে আমাদের জীবন দিয়ে হলেও সেটা যেন তার না হয়। হাদির সন্তান যে 8 মাসের সন্তান আছে, সে যেন তার বাবার হত্যার বিচার সহ বাংলাদেশে এরকম যতগুলো হত্যা আছে সেই বিচারগুলো যেন দেখে যেতে পারে, মেঘ যেন দেখে দিতে পারে। সেই জন্য আমরা লড়াইটা করছি, রাজনীতিটা করছি। এবং তার সাথে কানেক্ট করে আমি বলতে চাই যে গতকালকে প্রধান উপদেষ্টা অনেক কবিতা আবৃত্তি করলো, সাহিত্য চর্চা করলো, কিন্তু একবারও তার মতো দায়িত্বশীল জায়গা থেকে তিনি বললেন না যে আমরা হাদির বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তো সেটা বলেনি, সেটার জন্য আমার নিজের ব্যক্তিগতভাবে খুবই আমি কষ্ট পেয়েছি, কারণ ওনাকে আমি সম্মান করি, কিন্তু দায়িত্বশীল জায়গায় তিনি যখন এরকমটা বলেন না, সেটা আসলে আমাদেরকে খুবই আহত করে। সর্বশেষ আপনার কাছে জানতে চাই, একটা ফেয়ার ইলেকশন কতটা সম্ভব? সাইফের সাথে আরেকটু যোগ করি, সাইফ তো আমার সহকর্মী, কিন্তু সাগর তো আমার সহকর্মী ছিল সংবাদে। তা সাগর রুনির হত্যা একটা ধরা গিয়েছিল যে বিগত সরকারের কেউ না কেউ প্রভাবশালী এই হত্যাকাণ্ডের সঙ্গে যোগসূত্র আছে, সে কারণে এটার বিচার হয়নি, তদন্ত হয়নি। জুলাই অভ্যুত্থানের পর এর তদন্তটা হবে, কিন্তু তারপরও দেখুন 16 মাস 17 মাস চলে গেছে। একই সঙ্গে ত্বকী হত্যা, হ্যাঁ, তানভীর মোহাম্মদ ত্বকী হত্যারও কিন্তু তদন্ত হয়নি। সেখানেও কিন্তু, এবং সেখানে তো স্পষ্ট, সেখানে আওয়ামী লীগ সরকারের সময় র্যাব যে তদন্ত করেছে, প্রকাশ করেছে সেই তদন্ত রিপোর্টে যে ওসমান পরিবার দায়ী। তখন বলা হতো, বা সেটাই সবাই জানে, যে প্রধানমন্ত্রী সেই ওসমান পরিবারকে কোনো ওসমান পরিবারের কারো গায়ে হাত দিতে চাননি, এবং তিনি বলছেন যে ওসমান পরিবারের আমার পাশে, আমি ওসমান পরিবারের পাশে আছি। কিন্তু এখন তো ওসমান পরিবার নেই, এখন হচ্ছে না কেন? হ্যাঁ, এই তদন্ত শেষ হয়নি এবং নির্বাচিত সরকার করবে কিনা, অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার এই কাজটা করে যাবে। পরিবেশ খুবই শঙ্কার, তবে এর বিকল্প তো নেই।
প্রথম হচ্ছে নির্বাচনের বিকল্প নেই, আবার সেই নির্বাচন মানে নির্বাচনের জন্য নির্বাচন নেই, ভালো নির্বাচনের বিকল্প নেই। এখন এক্ষেত্রে সরকারই কিন্তু না হলে কিন্তু সরকারকে জবাবদিহি করতে হবে যদি সরকার একটি ভালো নির্বাচন না দিতে পারে। মানে এর কোনো কৈফিয়ত নাই। মানে তফসিল ঘোষণার পর মানুষ রাস্তায় নামার পর প্রথমত তাদের নিরাপত্তা দিতে হবে, প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে, রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা দিতে হবে, এবং এটা বিশেষ কাউকে নিরাপত্তা দিলে হবে না, সবাইকে নিরাপত্তা দিতে হবে, আর নিরাপত্তার একটা পরিবেশ তৈরি করতে হবে। আর আমার ধারণা যে এই প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি, সংঘাত, সংঘর্ষ ওটা এড়ানো উচিত। আমরা কত বছর, 54 বছর কিন্তু এই সংঘাতের মধ্যে দিয়ে যাচ্ছি। এর থেকে কি পরিত্রাণ নাই? এর থেকে কি মুক্তি নেই? আমার মনে হয় যে এই প্রশ্নটি রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের ধাক্কা দেবে এবং তাদের আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করাবে। আমরা এই আমি আর ছোট্ট আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে ময়মনসিংহে যে দীপুকে হত্যা করা হলো পুড়িয়ে, এবং বিএনপির একজন নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, সেখানে তার 3 বছরের বাচ্চা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। তো এই ঘটনাগুলো নিয়ে আমাদের আরো কথা বলা উচিত, আপনাদেরও এই বিষয়গুলো আনা উচিত, এবং যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের ওই ভোটের কমে যাবে বা একটু বাড়বে এটা চিন্তা না করে তাদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। যে আমরা প্রত্যাশা করবো সকল সহিংসতার বিরুদ্ধে সবাই দাঁড়াবেন, রাজনৈতিক দল তো অবশ্যই এবং যারা আমরা আছে সবাই দাঁড়াবো। আমরা এই প্রত্যাশা নিয়ে শেষ করছি, আর আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টেন্ডারের সঙ্গে থাকবেন।